স্বাগতম সবাইকে। আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় অর্থাৎ বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা এই চ্যাপ্টারটা পড়ার চেষ্টা করব। সো তোমরা অলরেডি কিন্তু এই চ্যাপ্টারটা একটা ডেমো ক্লাস পেয়ে গেছো। সো উইকেন আমরা কিন্তু একদম আংশিক কিছু আলোচনা করেছিলাম। সো আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগছে, সেই জন্য আমরা ফুল এই ক্লাসটা তোমাদের উপহার দিচ্ছি বা ক্লাসটা ফ্রিতে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমাদের পড়াশোনা কেমন যাচ্ছে অবশ্যই তোমরা সেটা ভাইয়াকে অবশ্যই আপডেটটা জানাবা। তাহলে চলো কথা না আমরা আজকে ক্লাসটা শুরু করছি, ঠিক আছে? ওকে। আর আমি আমার ক্লাস করার সাথে সাথে তোমাদের একটা রিকোয়েস্ট থাকতে হবে, সেটা হচ্ছে তোমাদের একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার পড়ানোর সাথে সাথে তোমরা তোমাদের বিজ্ঞান বইটা নিয়ে পড়াশোনা করতে বসবা, ঠিক আছে? সো বিজ্ঞান বইটা নিয়ে পড়াশোনা করতে বসবে। তাহলে চলো আমরা একটা শুরু করছি আমাদের ক্লাসটা। আমরা জানি ইলেকট্রনের আধান বা চার্জ আছে। ইলেকট্রনে কী আছে বলতো? ইলেকট্রনের আধান বা কী আছে বলতো? ইলেকট্রনের আধান বা চার্জ আছে। ইলেকট্রনের প্রবাহকে আমরা বলি বিদ্যুৎ। ইলেকট্রনের প্রবাহকে আমরা কী বলি বলতো? আমরা ইলেকট্রনের প্রবাহকে বিদ্যুৎ। তাহলে বিদ্যুৎ কাকে বলি তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে, রাইট? বিদ্যুৎ আমাদের বাড়ি, স্কুল বা অফিসকে আলোকিত করছে। চালাচ্ছে ফ্যান, রেডিও, টেলিভিশন, ইস্ত্রি, হিটার, মোটর, কম্পিউটার ও আরও অনেক কিছু। বিদ্যুতের পাশাপাশি চুম্বকের ব্যবহারও আমাদের দৈনন্দিন জীবনকে সমৃদ্ধ করেছে। বর্তমান অধ্যায়ে কিন্তু আমরা বিদ্যুৎ ও চুম্বক সম্পর্কে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা বা আলোকপাত করব, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করছি। তাহলে দেখো, প্রথম আমরা যেটা শিখব বা যেটা জানবো সেটা হলো কি বলতো? আমাদের আধান বা চার্জের উৎপত্তি, ঠিক আছে? আধান বা চার্জের উৎপত্তি। আমরা জানি পদার্থ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এখন যার নাম হচ্ছে পরমাণু। তাহলে যার নাম কি বলতো? যার নাম হচ্ছে পরমাণু। সেগুলো কী কী দেখো? ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের সমন্বয়ে পরমাণু কিন্তু গঠিত। পরমাণু কী বলতো? গঠিত। এখন পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস, যা প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে আসলে গঠিত। বা এটা আসলে দেখতে কেমন? একটু জাস্ট খেয়াল করো। যেহেতু দেখো আমাদের এক্সাম্পল হিসেবে এটা হচ্ছে আমাদের একটা পরমাণু। এই যে পরমাণুর ভেতরেই আমাদের যে এই সার্কেলটা দেখতে পাচ্ছ, রাইট? এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তাহলে আমরা নিউক্লিয়াসে কী কী থাকে বলতো? নিউক্লিয়াসে থাকে প্রোটন প্লাস নিউট্রন। প্রোটন প্লাস কী থাকে বলতো? নিউট্রন থাকে হচ্ছে আমাদের এই নিউক্লিয়াসে। তাহলে আমাদের কিন্তু ভাইয়া আরেকটা তো উপাদান বলছে, সেটা কি? সেটা হলো ইলেকট্রন। তাহলে ইলেকট্রন কোথায় থাকে? ইলেকট্রন থাকে হচ্ছে নিউক্লিয়াসের বাহিরে, বহিঃশক্তি স্তরে। এদেরকে বলা হয় শক্তি স্তর বা শেল, ঠিক আছে? এদেরকে শেলও বলে বা শক্তি স্তর বলে। খেয়াল করো, এর কালারগুলো একটু হাইড হয়ে যাচ্ছে, রাইট? সো দেখতে হবে একটু। সো নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? তোমাকে অবশ্যই এখানে একটা এমসিকিউ আসতে পারে, একটু মাথা রাখবা। এমসিকিউগুলো একটু মাথা রাখবা যে তোমাদের নিউক্লিয়াসে কী কী থাকে? নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। তাহলে বাইরের শেলে কী থাকে? বাইরের শেলে থাকে হচ্ছে ভাইয়া ইলেকট্রন। একটু মাথা রাখবা। বাইরের শেলে কী থাকে? বাইরের শেলে থাকে হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে? এখন একটু আসো কিন্তু, আচ্ছা এখানে আমরা আসিনি। ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে প্রদক্ষিণ করে। এই যে বললাম, এই যে এগুলো হচ্ছে ইলেকট্রন। এগুলো হচ্ছে কী বলতো? এগুলো হচ্ছে ভাইয়া, এগুলো হচ্ছে ইলেকট্রন। তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে কী করে? নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে। সো প্রোটন হচ্ছে ধনাত্মক, আমাকে অবশ্যই জানতে হবে। প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত, নিউট্রন হলো আধান নিরপেক্ষ। নিউট্রন কী বলতো? নিউট্রন হলো আধান নিরপেক্ষ কণা। প্রোটনের ধনাত্মক চার্জের পরিমাণ, ইলেকট্রনের ঋণাত্মক চার্জের পরিমাণ ও বিপরীত ধর্মী। বা এটা কেমন? আসলে এই কথাটা হচ্ছে আমার নিউক্লিয়াসের ভিতরে প্রোটন যতগুলো থাকবে, বাইরে ইলেকট্রন কিন্তু তত সংখ্যা থাকবে। ফর এক্সাম্পল, আমরা ধরো প্রোটন আছে 10টা নিউক্লিয়াসের মধ্যে, তাহলে অবশ্যই বাইরে এসে ইলেকট্রন থাকবে 10টা। মনে করো নিউক্লিয়াসের ভেতরে প্রোটন আছে হচ্ছে 15টা, রাইট?
সো বাইরের শেলে আমাদের ইলেকট্রন থাকবে কয়টা? 15টা। এই জন্য বলা হয়েছে কি যে প্রোটনের ধনাত্মক চার্জের পরিমাণ ইলেকট্রনের ঋণাত্মক চার্জের পরিমাণ চার্জের সমান ও বিপরীত ধর্মী। কিন্তু মজার ব্যাপার হলো পরমাণু নিজেই কিন্তু আধান নিরপেক্ষ। কেন? পরমাণু ধনাত্মক বা ঋণাত্মক কোনোটাই নয়, পরমাণুতে কোনো মোট চার্জও থাকে নাই। কারণ কি? এই কারণ হলো একটি পরমাণুতে যে কটি প্রোটন থাকে সেই কটি ইলেকট্রনও থাকে, কিছুক্ষণ আগেই বলছি তোমাদেরকে এখন, যার ফলে পরমাণু চার্জ বা আধান নিরপেক্ষ হয়। কিন্তু যখনই দুটি পদার্থকে ঘর্ষণ করা হয়, কি করা হয় বলতো? ঘর্ষণ করা হয়, তখন একটি পদার্থের ইলেকট্রন অন্য একটি পদার্থে চলে যেতে থাকে। এটা আমরা শিখবো হচ্ছে কখন? যারা হচ্ছে তোমার হচ্ছে ক্লাস 9 বা 10-এ উঠলে, ঠিক আছে? এই যে ঘর্ষণ যেটা বলছে, তারপরে একটি ইলেকট্রনকে কীভাবে আরেকটি পদার্থের মধ্যে চলে যেতে পারে, এই সব কিছু কিন্তু আমরা আরও উপরের ক্লাসে শিখবো, রাইট? একটু মাথা রাখবা, জাস্ট একটু মাথা রাখলে হবে। ফলে একটি পদার্থে ইলেকট্রনের আধিক্য দেখা দিতে পারে। এবার একটি উদাহরণ দেখা যাক, যে একটি কাচের বোতলকে এক টুকরো সিল্কের কাপড় ঘর্ষণ করা হলে এতে দেখা যায় সিল্কের কাপড় কাছে ইলেকট্রনকে আকর্ষণ করে তার দিকে কী করে নিচ্ছে? টেনে নিচ্ছে। এখন বোতলটি হয়ে গেছে কি? ধনাত্মক আধানযুক্ত, সিল্কের কাপড়টা হয়ে গেছে কি? ঋণাত্মক আধানযুক্ত। মনে করো একটা বোতল বা কাচ, তো সিল্কের একটা কাপড়, রাইট? এই সিল্কের কাপড় আর এটা নিয়ে একটা ঘর্ষণ করা হলো, মানে করা হয়েছে আর কি। সো বোতলটি কিন্তু যখন ঘষা হবে তখন বোতলটি কিন্তু পজিটিভ চার্জে পরিণত হয়েছে, এই সিল্কি কাপড়টা ঋণাত্মক চার্জে পরিণত হয়েছে, এই কথাটি কিন্তু বলেছে। তাহলে একটা ব্যাপার স্পষ্ট হচ্ছে যে ঘর্ষণের ফলে নতুন কোনো কিছু আদানের সৃষ্টি হয় না, বরং পদার্থের মধ্যে বিদ্যমান ইলেকট্রন পদার্থ আর একটা পদার্থে কী হয়? চলে যায়। বুঝতে পারছি আশা করছি। ওকে, এখন আসো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে আধান বা চার্জের। খেয়াল রাখো, আধান মানে কি? খেয়াল রাখবা, আধান বা চার্জের ধর্ম ইলেকট্রন। মাথা রাখবে, এই ইলেকট্রন কিন্তু চার্জ নিয়ে কী করে? এই সব কিছু পরিবাহী করে। আমরা এখন নিশ্চিত বুঝতে পেরেছি কিভাবে আধান আসলে উৎপত্তি হয়েছে। এবার আমরা দেখব এই আধানগুলো ধনাত্মক ঋণাত্মক কী রূপধর্ম প্রকাশ করে। এই জন্য আমাদের একটা এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই এক্সাম্পলটা হচ্ছে আমরা কিভাবে চার্জের, ঠিক আছে, চার্জের ধর্ম জানবো। সেটা হচ্ছে কি আমাদের চার্জটা কি পজিটিভ নাকি হচ্ছে আমাদের চার্জটা নেগেটিভ। দেখো একটু, আমাদের এই প্র্যাকটিক্যালটা করার জন্য আমাদের দুটি চিরুনি লাগবে এবং পশমি, পশমি কাপড় লাগবে। তো কী করতে হবে দেখো, ছোট্ট একটা প্লাস্টিকের চিরুনিটাকে সুতা দিয়ে বেঁধে একটি শুকনো কাঠের মাথায় ঝুলিয়ে দাও। এটি এমনভাবে ঝুলাতে হবে যাতে আশেপাশে কোনো কিছু স্পর্শ করতে না পারে। আরেকটি শুকানো কাঠের মাথায় একটি প্লাস্টিকের চিরুনি ঝুলিয়ে দাও যেটা মুক্তভাবে ঝুলতে থাকে। উভয় চিরুনিকে কিছুক্ষণ পশমি কাপড় দ্বারা ঘষো। এখন চিরুনি দুটিকে কাছাকাছি আনো। কি লক্ষ্য করতে পারছো? চিরুনি দুটি পরস্পরকে বিকর্ষণ করছে কিনা খেয়াল করো। যখন এই চিরুনি আরেকজনকে বিকর্ষণ করবে, ঠিক আছে, বিকর্ষণ করবে, আমরা এদিকে দেখাই, বিকর্ষণ করবে, তাকে অবশ্যই বুঝতে হবে এরা না হলে পজিটিভে আছে না হলে নেগেটিভে আছে। খেয়াল করো, পজিটিভে আছে, দুটাই না হলে পজিটিভে আছে, মানে একই চার্জ বিশিষ্ট হবে, না হলে এরা নেগেটিভে আছে, না হলে একে অপরকে কী করতে পারবে না? এরা বিকর্ষণ করতে পারবে না। তারপর যখনটা দেখবা ও পজিটিভে আছে আর ও হচ্ছে নেগেটিভ, তখন কিন্তু এরা একজন আরেকজনকে কী করবে? আকর্ষণ করবে। এরা একজন আরেকজনকে কী করবে বলো তো? আকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ কখন করবে? যখন এরা একই ধর্মী বা একই চার্জে পরিণত হবে, তখন কিন্তু এরা একে অপরকে কী করবে? বিকর্ষণ করবে। আশা করছি আমরা বুঝতে পারছি বিকর্ষণ কখন করবে বলো তো? নিশ্চয়ই দুইটাই কিন্তু একই চার্জে পরিণত হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমরা সবাই দিকে দিচ্ছি, তোমরা হচ্ছে এই উদাহরণটাও একটু পড়ে ফেলবা, সেম এই উদাহরণটা একটু পড়ে ফেলবা। আমরা নেক্সট টপিকে চাই। আচ্ছা, নেক্সট টপিকটা হচ্ছে চার্জের অস্তিত্ব। চার্জে কী বলতো? আমাদের চার্জের হচ্ছে অস্তিত্ব। এখন চার্জের অস্তিত্বের মধ্যে কী বলেছে? সো এবার আমরা একটি সহজ কাজের মাধ্যমে কিন্তু আধানের অস্তিত্ব প্রমাণ করব। এখন কাজটা হচ্ছে কি আধানের অস্তিত্বের প্রমাণ। সো প্রয়োজনীয় একটা প্লাস্টিকের চিরুনি বা খবরের কাগজের টুকরো নিব। সো পদ্ধতিটা কীভাবে? একটি খবরের কাগজ কিছু অংশে কেটে ছোট ছোট টুকরো করে ফেলবো। কাগজের টুকরোগুলোকে টেবিলের উপর
ছড়িয়ে দাও। সো বলতে পারবে একটি প্লাস্টিকের চিরুনিকে কবরের কাগজের টুকরোগুলোকে কাছে আনলে কি ঘটবে? এবার চিরুনিকে পশম এবং উত্তালে কাপড় এমনটি ঘষতে বলা হয়েছে। কেমন এই চিরুনিটা তুমি হচ্ছে তোমার মাথায় ঘষতে পারো বা যে কোনো একটা কাপড়ে ঘষে তুমি যখন এই টুকরোগুলোকে চিরুনির কাছাকাছি নিয়ে যাবে, দেখো এই চিরুনিটা এই কাগজগুলোকে আকর্ষণ করবে। কি করবে বলো তো? আকর্ষণ করবে। এখানে সেটাই বলা হয়েছে। দেখো যে প্লাস্টিকের চিরুনি বা ঘর্ষণের ফলে পশম বা উত্তালে কাপড় পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করেছে। কি করেছে? ইলেকট্রন গ্রহণ করে সে নিজেই ঋণাত্মক হয়েছে। কে? এই চিরুনিটা। তো যেহেতু এটা ঋণাত্মকে পরিণত হয়েছে, তার মানে কাগজের টুকরোগুলো পজিটিভে আছে। নিশ্চয়ই আকর্ষণ করার জন্য কি বলছিলাম? ভিন্নধর্মী হতে হবে। তাই আমাদের ভিন্নধর্মী হয়েছে আর কি। ঠিক আছে, ওকে। এখন মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। এটা আমরা এখন দেখার চেষ্টা করব। সো দেখো, আমরা পরিবাহী ও অপরিবাহী শব্দ দুটির সাথে পরিচিত। পরিবাহী পদার্থের ইলেকট্রন সমূহ একটি পরমাণু থেকে অন্য একটি পরমাণুতে সহজে চলাচল করতে পারে। সহজ, এটা কিন্তু এটা বোঝায়। যেমন এদেরকে ধাতু হিসেবে বিশেষায়িত করা হয়। যেমন বিশেষ করে যেমন সেটা রূপো, তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি কিন্তু কি বলতো? ধাতু। কার্বন অধাতু হলেও এর রূপ কিন্তু গ্রাফাইটের বিদ্যুৎ সুপরিবাহী। এমসিকিউর জন্য তোমরা এটা টুকে নিতে পারো। এবার একটু আসি পরিবাহী। সো পরিবাহী পদার্থের ক্ষেত্রে পরমাণুর ইলেকট্রন সহজে চলাচল করতে পারে আসলে না। তবে অপরিবাহী পদার্থকে ঘষে আহিত করা যায়। আহিত মানে হচ্ছে চার্জে পরিণত করা। কিসে পরিণত করা? চার্জে পরিণত করা। আহিত মানে কি? চার্জে পরিণত করা। এছাড়াও যদি ইলেকট্রন গৃহীত বা বর্জিত, ইলেকট্রন গৃহীত মানে কি? ইলেকট্রন কি করবে? সে গ্রহণ করবে। আর বর্জন মানে হচ্ছে ত্যাগ। বর্জন মানে হচ্ছে ত্যাগ, গৃহীত মানে হচ্ছে গ্রহণ। তাহলে অপরিবাহী পদার্থ কিন্তু আধানযুক্ত, যেমন প্লাস্টিক, গ্লাস ও রাবার। এখন নিম্ন তাপমাত্রায়, কিসে বলতো? নিম্ন তাপমাত্রায় অর্ধপরিবাহী। কি পরিবাহী? অর্ধপরিবাহী পদার্থ অপরিবাহী পদার্থের মতো আচরণ করে। এটা কিন্তু এমসিকিউতে আসবে। তোমাদের বলতে পারে সেটা হচ্ছে কোন তাপমাত্রায় অর্ধপরিবাহী পদার্থ অপরিবাহী পদার্থের মতো আচরণ করে। সো খেয়াল করো, তাপমাত্রা বাড়লে, এখন দেখো তাপমাত্রা বাড়লে পরিবাহীর মতো কি করে বলো তো? আচরণ করে। তাহলে আমরা দুইটা এমসিকিউ পেলাম। সেটা হচ্ছে কি, তাপমাত্রা যখন কমতে থাকবে তখন কিন্তু কি থাকবে? অপরিবাহী কাজ করবে। কে? অর্ধপরিবাহী। আবার যখন তাপমাত্রা বাড়তে থাকবে তখন কিন্তু সেই পদার্থটা পরিবাহীর মতো কাজ করবে। যেমন মনে রাখবা, সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম ইত্যাদি অর্ধপরিবাহী পদার্থের এগুলো হচ্ছে উদাহরণ। রাইট। এখন দেখো, আমরা এখন দেখব সেটা হচ্ছে স্থির বিদ্যুৎ হতে জলবিদ্যুৎ সৃষ্টি। স্থির বিদ্যুৎ থেকে কি? জলবিদ্যুৎ সৃষ্টি। খেয়াল করো, পূর্বের পরীক্ষার সাহায্যে আমরা দেখেছি প্লাস্টিকের চিরুনিকে উলের কাপড় দিয়ে ঘষে ছোটো টুকরোগুলোর সামনে ধরলে একটি কাগজের টুকরোকে আকর্ষণ করে। এরপর হাত দিয়ে চিরুনিটিকে স্পর্শ করে দেখা যাবে চিরুনিটি ছোটো ছোটো কাগজগুলোকে আকর্ষণ করছে না। এর থেকে কি বোঝা যায়? আসলে বোঝা যায় যে চিরুনিতে উৎপন্ন স্থির বিদ্যুৎ নেই। কি বিদ্যুৎ নেই বলতো? স্থির বিদ্যুৎ নেই। তারপরে কি বলছে? এই স্থির বিদ্যুৎ কোথায় গেল? তাহলে হাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এই বিদ্যুৎ কিন্তু চিরুনির দিয়ে মাটিতে চলে গেছে। তাহলে এভাবে যে বিদ্যুৎ কোনো পদার্থের মাধ্যমে, খেয়াল করো, যে বিদ্যুৎ কোনো পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে কি হয়? দেখে অন্য বস্তুর চলে যায়, তাকে কিন্তু জলবিদ্যুৎ বলে। তাহলে জলবিদ্যুৎ কাকে বলে? আমরা আবার একটু পড়ি, যে কোনো পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে বা এক বস্তু থেকে অন্য বস্তুতে চলে যায়, তাই হলো জলবিদ্যুৎ। এখানে মনে রাখা প্রয়োজন যে ঘর্ষণের ফলে, কিসের ফলে বলতো? ঘর্ষণের ফলে কোনো বস্তুতে একটি নির্দিষ্ট ও সামান্য পরিমাণ বিদ্যুৎ বা আদান কিন্তু উৎপন্ন হয়। হাত বা ধাতব পদার্থ দিয়ে স্পর্শ করলে, খেয়াল রকম, হাত বা ধাতব পদার্থ স্পর্শ করলে এই আদান সাথে সাথে মাটিতে চলে যায়। সো এখানে একটা পেলাম আমরা এমসিকিউ। সো আদান শেষ হওয়ার ফলে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। সুতরাং এভাবে শুধু কিছুক্ষণের জন্য বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয়,
বিদ্যুৎ প্রবাহে বজায় রাখার জন্য কোনো উৎস থেকে অবিরাম বিদ্যুৎ সরবরাহ থাকতে হয়। আর এই বিষয়টি নিয়ে আমাদের কী করতে হবে, ধারণা পাবো। সো এই ছিল আমাদের ফার্স্ট লেকচার। এক্সট্রিমলি সরি, এখানেই ক্লাসটা শেষ করতে হচ্ছে, কারণ বৃষ্টির কারণে হচ্ছে আমাদের আওয়াজটা এখানে চলে আসতেছে, যার কারণে ক্লাসটা হয়তো তোমাদের অনেকের কাছে একটু বোরিং লাগতে পারে। সো আজকে এইটুকু পর্যন্ত। নেক্সট ক্লাসটা হচ্ছে আমরা এখান থেকে পড়াবো, সেটা হচ্ছে পার্ট 16 থেকে। সো ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসটা কেমন লাগতেছে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাইও।